গল্পটির সূত্রপাত ঘটে চর আলেকজান্দার সোনাভাঙ্গা গ্রামকে কেন্দ্র করে। চর আলেকজান্দার সোনাভাঙ্গা গ্রামের ঘাটে এখনো নৌকার ভিড়। কত নৌকা আসছে যাচ্ছে, বালাম, সাম্পান, কিছু সৌরাগ্য। চালের মশরুম এখনো সরাগম। অথচ এদিকে চৈত্রের শেষাশেষি গায়ের পশ্চিমে নারকেল বন পেরিয়ে দিগন্ত বিস্তৃত খালো প্রান্তরের ধারে গিয়ে দাঁড়ালে দেখা যাবে উদ্দাম হাওয়ায় সে প্রান্তরময় ধুলো উঠছে। পেছনে নারকেল বনে অশান্ত মর্মর ধ্বনি, আর সামনের জনশূন্য প্রান্তরে কেবল ধুলো উঠছে আর উঠছে। কখনো ঘূর্ণি হয়ে ঊর্ধ্বে ওঠে, কখনো আকাশের বুক থেকে তীর্যক গতিতে নিচে নেমে আসে, আবার কখনো মাটি ছুঁয়ে তীর বেগে দূরান্তে মিলিয়ে গেছে। আর যে পথটা গ্রাম থেকে বেরিয়ে কিছু এঁকে বেঁকে সোজা পশ্চিমে চলে গেছে, সে পথ স্থানে স্থানে নিশ্চিহ্ন হয়ে গেছে সে ধুলোর মধ্যে, যেন শূন্য মিলিয়ে গেছে উদাম হাওয়ার তীব্র মায়ায়। এমনই এক সময়ে ভরা দিনে রোদ খড়খড় করছে। তার মধ্যে ফজু মিয়াদের বাড়ির ও মৌলবীদের বাড়ির দুই ছেলের মধ্যে কি একটা সামান্য বিষয় নিয়ে হঠাৎ খুনাখুনি হয়ে গেল। ফজু মিয়াদের ছেলের প্রাণ গেল, আর মৌলবীদের ছেলে তারপর সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল। সোনাভাঙ্গা গ্রামের কেউ আর তার কোনো সন্ধান পেল না। চর অঞ্চলে খুনাখুনি লেগেই থাকে, তাই চরবাসীদের জন্য এটা এমন নতুন কিছু নয়, এবং মাস কাটতেই তারা প্রায় ভুলেই গেছে সে কথা। উত্তরবঙ্গের কোনো এক মহকুমা শহর। আবেদ মিয়ার দর্জির দোকানটা ফৌজদারি আদালতের পাশে এক বিরাট পঞ্চবটির গাছের তলে। ওধারে ট্রেজারি, কাঁটাতারের বেড়ার দুকোণে উজ্জ্বল আলো। সে আলোর খানিকটা এসে পড়ে তার দোকানের সামনে। কেউ বা কখনো ভুল করে বা পথ সংক্ষিপ্ত করার জন্য ট্রেজারির সামনে দিয়ে যেতেই পাহারাদার তীক্ষ্ণ ও কর্কশ গলায় হেঁকে ওঠে। তাছাড়া এ স্থান ভরে প্রগট অবিচ্ছেদ্য নীরবতা। সারাটা দিন ভরে এ স্থানে জনতার কোলাহলে তীব্রভাবে মুখর থাকে বলে সন্ধ্যার পর এই নির্জনতার নীরবতা অত্যন্ত জমাট মনে হয়, আর পাথরের মতো ভারী ঠেকে যেন। এবং পঞ্চবটির তলে ঘাসশূন্য পরিষ্কার স্থানে থেকে থেকে যে শুকনো ঝরাপাতা দমকা হাওয়ায় মরমরিয়ে ওঠে, সে মর্মরকে মনে হয় দিনের কোলাহলের আবছা, অস্পষ্ট স্মৃতির মতো। আবেদ দর্জি বৃদ্ধ, তার সেলাইয়ের কলটিও ঝুনো। চলতে গিয়ে সেটি আওয়াজ করে বেশি, আর কেমন থরথরিয়ে কাঁপে। অনেকক্ষণ তার উপর হাত রেখে কাজ করলে হাতে ঝিঝি ধরে যায়, মনে হয় সেখানেও কল চলছে। সে কলটি এখন নীরব। নাকে চশমা দিয়ে ওপরে টাঙানো লণ্ঠনের আলোয় আবেদ রিফু করছে। সহকারী দর্জি দুজন সন্ধ্যার পরেই বাড়ি চলে গেছে। একসময় হাতের কাজ নামিয়ে সে বিড়ি ধরালো, তারপর চশমার ফাঁক দিয়ে ওধারে তাকিয়ে দেখল যে সিধুমরার দোকানটা এখনো খোলা, আর তার পাশে টিউবওয়েলে পানি তোলার খসখস আওয়াজ হচ্ছে এখনো। সে চোখ নামালো, তারপর দমকা হাওয়ায় হঠাৎ সামনের পাতা মরমরিয়ে উঠল শুনে চোখ তুলে সামনের পানে তাকালো। ট্রেজারির আলো, শুকনো পাতা নড়ছে, আর ওদিকে কিছু ভাঙা টুলটা, কিন্তু সে টুলে কে যেন বসে রয়েছে না। কয়েক মুহূর্ত চেয়ে চেয়ে দেখল আবেদ, তারপর শুধালো, কেডা বাহে, কেডা? কোনো উত্তর এলো না। ওদিকে চেয়ে থাকা লোকটি মূর্তির মতো নিশ্চল। আবেদ মিয়া আবারও ডাকল, এবারও কোনো সাড়া এলো না, এবং তাই একটা অদম্য কৌতূহল জাগলো দর্জির মনে। সে দ্রুত ভঙ্গিতে উঠে পড়ল, উঠে হুক থেকে লণ্ঠনটা নামিয়ে খরম পায়ে দিল। তারপর টুলটির কাছে গিয়ে লোকটির মুখের সামনে আলো তুলে ধরল। দেখল অপরিচিত এক লোক, বয়স বেশি নয়। তার চুল উস্কো শুষ্ক, পরনের জামা কাপড়ও ছেঁড়া, দেহে প্রাণহীনতার স্তব্ধতা, আর চোখে শূন্যতার বিভৎসতা। কেডা তুমি, কেডা? লোকটি এবার চোখ ফিরিয়ে তাকালো তার পানে, কিন্তু তার চোখের সে বিভৎসতা চোখে ঠেকলে বলে দর্জি চোখ সরিয়ে নিল, কিন্তু সঙ্গে সঙ্গে দৃঢ় গলায় বলল, তুমি কেমন কাগো, কথা কোনা কে? অল্পক্ষণ লোকটি নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইল দর্জির পানে, এবং দেখল এক বৃদ্ধ, যার মুখে সাদা দাড়ি, মাথায় আধা ময়লা কিস্তি টুপি, আর মুখের নিচের চামড়া ছুলে পড়েছে, এবং হাতে লণ্ঠন। পেছনে অন্ধকার, যেন অন্ধকার থেকে বৃদ্ধ হঠাৎ উঠে এসেছে, এবং এসেছে নির্ভরশীল নিঃসঙ্গতায়। এধারে কেউ নেই, আর তার ম্লান চোখে কৌতূহল থাকলেও তাতে সন্দেহ নেই, হিংস্রতাও নেই। সে কি এমনই অন্ধকারচ্ছন্ন নির্জনতায় এমনই একটি লোককেই খুঁজছিল না, যার কাছে মনের বোঝা নামিয়ে হালকা হতে পারে, তারপর বাঁচতে পারে মনের সে দুরাগ্য ক্ষত থেকে?
যে ক্ষত তাকে দিনের পর দিন অসহ্য যন্ত্রণা দিচ্ছে, আর স্থান হতে স্থানান্তর কেবল দাঁড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। হঠাৎ লোকটি উঠে দাঁড়ালো, তারপর অস্পষ্ট প্রায় কণ্ঠে দ্রুতভাবে বলল, আর নাম রাজ্জাক। আই আলেকজান্ডার চরের সোনারাঙ্গা গ্রামের মৌলভী বাড়ির ফোলা। চৈত মাসে একদিন দুপুর অক্তে মঞ্জুমিয়াগড় বাড়ির ফৈন্যার মাথা ফাড়াইলাম, ফাড়াই জানের ডরে দেশ ছাইরা ফাড়াইলাম। তারপর তারপর তুনেই বলে হঠাৎ সে কি একটা নিদারুণ ভয় থেমে গেল। তার চোখে দুর্জয় ভয় ও শঙ্কায় কেমন যেন হয়ে উঠল। তারপর তার দেহ দুর্বল হয়ে উঠে এক সময় সে ঝুপ করে পড়ে গেল দর্জির পায়ের কাছে। এখানে মাটি, এখানে ভয় নেই, বরং এখানে মিশে গেলে দেহে গলগলিয়ে শান্তি আসবে এবং সে দুরারোগ্য ক্ষত ভেসে যাবে তাতে। কিন্তু কিন্তু তবু রাজ্জাক মাথাটাকে টেনে টেনে বুড়োর পায়ের কাছে রাখল, আর তার দুহাত দিয়ে জড়িয়ে ধরল তার দুটি পাকে। যাকে সে একবার ক্ষতের কথা বলেছে তাকে আর ছাড়া যায় না। তারপর তার সারা অন্তর আকুল হয়ে উঠল কাঁদবার জন্য, কিন্তু আশ্চর্য, কান্না এলো না। সারা অন্তর ঝড় উঠল কান্নার, কিন্তু চোখে অশ্রু ছুটল না। সে চোখ শুষ্কই রইল এবং সে শুষ্কতা থেকে তার দেহ ক্রমে ক্রমে কাঠের মতো হয়ে উঠল। তারপর কাঠ হয়ে ওঠা দেহ হতে মন হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেল, শূন্যতায় ভেসে গেল শূন্য হয়ে। যে শূন্যতায় কোনো কথা নেই, শূন্যতার শেষে সে দেখল সোনা ভাঙ্গা। যে সোনা ভাঙ্গায় আর কোনো শঙ্কা নেই। তার ঘাটে বালাম সাম্পান নৌকা নিরুদ্রব শান্তিতে বাঁধা। কেবল নারিকেল বনের পেছনে সে প্রান্তরে ধুলো উঠছে। ধনু গাইকেও সে দেখল। গাইয়ের চোখে স্নেহ এবং স্নেহের শান্তিতে সে বাছুরের পা চাটছে। দর্জি স্তম্ভিত। লোকটি শুধু পায়ে মুখ গুজে রয়নি, জিহ্বা দিয়ে তার পাও চাটছে। ভীত হয়ে সে তার পা দুটো ছাড়াতে চাইল, কিন্তু লোকটার বাহুবদ্ধ, সে পা ছাড়াতে পারল না। পাশে চেয়ে দেখল যে বিধু ও তার দোকানের ছোকরাটাও পাশে এসে দাঁড়িয়েছে। কেডা? দর্জি মিয়া? দর্জির সঙ্গে সঙ্গে উত্তর দিল না, কিন্তু তারপর বলল, মোর সেইলা। সিধু ময়রা প্রথমে বিস্মিত হলো, তারপর মনে পড়ল প্রায় এক যুগ আগে দর্জির 12 বছরের এক ছেলে হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে যায় এবং তারপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। বুড়োর ছেলে এতকাল পরে ফিরেছে, আনন্দের কথা। সে সম্পর্কে বিধু দু এক কথা বলছিল। এমন সময় লোকটি হঠাৎ উঠে বসল, উঠে তীব্র সন্দেহে তাকালো ময়রার পানে। দর্জি লক্ষ্য করল যে আবার তার চোখে দুর্জয় শঙ্কায় কেমন যেন হয়ে উঠেছে। সিধু চেয়ে চেয়ে দেখছিল। ওর নাম কি মিয়া? মোহমেন। রাজ্জাক প্রথমে কিছু বলল না, তারপর এধার ওধার চেয়ে দেখল। মনে হলো এখানে রাজ্জাক নামে কেউ নেই। আবেদ দর্জির বাড়িতে রাজ্জাক আশ্রয় পেল, তবে রাজ্জাক নামে নয়, মোমেন নামে। বাড়ির লোক ছাড়া সবাই প্রথমে জানল যে এক যুগ আগে পালিয়ে যাওয়া দর্জির ছেলেটি আবার ফিরে এসেছে। কিন্তু সত্যিটা সূর্যলোকের মতো স্বচ্ছ বলে তা মিথ্যেতে ঢাকা গেল না। একে একে সবাই জেনে ফেলল ছড়ানো কথা সত্য নয়, এ ছেলে আসলে মোমেন নয়। তবে পরকে ঘরে ডেকে আপন ছেলে বলে প্রচার করার মিথ্যায় লোকে অন্যায় কিছু দেখল না, বরঞ্চ দর্জির প্রতি শ্রদ্ধায় তাদের অন্তর ভরে গেল। কিন্তু সে যে খুনি, এ কথা দর্জি তার বিবিকে পর্যন্ত বলল না। দর্জির বিবি কদিন রাজ্জাকের সামনে পর্দা করল, কিন্তু শেষ পর্যন্ত দেখল যে ছেলেটি শান্ত, ধীর ও স্বল্পভাষী স্বভাবের। আর তাছাড়া ছেলে নয় জেনেও যাকে আপন ছেলের নামে ঘরে ডেকে আনা হয়েছে, তার সামনে পর্দা করা চলে না। তারপর থেকে তাকে দেখা দিতে লাগলো। রাজ্জাক আবেদ দর্জির কাছে সেলাইয়ের কাজ শিখতে লাগলো। চর আলেকজান্ডার ত্যাগ করার পর থেকে যে ভীতি তার অন্তরে ক্ষতবিক্ষত করছিল, সে ভীতি থেকে অনেকটা মুক্তি পেয়ে শীঘ্রই সুস্থ হয়ে উঠল বটে, কিন্তু তার পূর্বের চরিত্র আর ফিরল না। সে যেন আবার নতুন নবজীবন লাভ করল। ভিন্ন দেশে, নতুন পরিবারের মধ্যে একটা নতুন পরিচয়, একটা নতুন মানুষ। কেবল চল আলেকজান্ডার স্মৃতি অতি অস্পষ্টভাবে রয়ে গেল মনের দূর প্রান্তে। এখন চৈত্র মাস। রাজ্জাক মাথা নিচু করে এক মনে কাজ করছিল। ওধারে কাচারি প্রাঙ্গণ ভরে লোক, তাদের কোলাহল কখনো মনের অস্পষ্টতায় অস্পষ্ট হয়ে ওঠে। একসময় সে হঠাৎ চোখ তুলে ওধারে তাকালো। আদালতের সামনে নদী। সে নদীর এক অংশ নজরে পড়ে দোকান থেকে। এধারে উঁচু খাড়া পার, কিন্তু ওপারে বিস্তৃত বালুর চর ধুধু করে, চিকচিক করে সূর্যালোকে। সে চরের পানে তাকিয়ে সে দেখল সেখানে হাওয়ায় ধুলো উঠছে। দেখে তার মন হঠাৎ ছুটতে শুরু করল।
যেমন বহুদিন ধরে স্তব্ধ হয়েছিল, অদ্ভুতভাবে স্থবির হয়েছিল। সে মন আজ হঠাৎ আবার দিশেহারা হয়ে ছুটতে লাগলো এবং ছুটতে ছুটতে এক স্থানে বালির বাঁধে আছড়ে পড়ল এবং গভীর নীল পানির জন্য মন তৃষ্ণায় আকুল হয়ে উঠল। সে বাঁধের ওধারে যেতে পারল না। শুষ্ক বালুর চরে স্নেহ মমতা নেই। দর্জি আর তার বিবি তাকে ভালোবাসে, কিন্তু সে ভালোবাসা তার অন্তর স্পর্শ করেনি। কিন্তু আজ ওপারে বালুর চরে ধুলো উঠতে দেখে হঠাৎ চর আলেকজান্দার কথা মনে হলো এবং সে আকস্মিকভাবে অনুভব করল যে দূরে কোথাও স্নেহ মমতার জোয়ার বইছে, কিন্তু এখানে কেবল কালো মাটি। যে কালো মাটির বুকে বাস করছে এক নকল রাজ্জাক এবং বাস করছে সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে। তারপর থেকে অদ্ভুত শূন্যতায় তাকে পেয়ে বসল এবং থেকে থেকে কালো মাটির দুঃসহ পেষণ অনুভব করতে লাগল। এমন সময় হঠাৎ সামান্য এক ঘটনা ঘটল। সামান্য বটে সে ঘটনা, কিন্তু সে ঘটনা থেকে তার অন্তরে প্রাণের জোয়ার এলো। হঠাৎ তার মনের সে শূন্যতা কাটল। জরিনা বিবির সঙ্গে কখনো তার কথা হয়নি, তাকে ভালো করে কোনোদিন চেয়েও দেখেনি। কেবল জানে যে সে বিধবা। তার স্বামী ছিল আবেদ দর্জির বড় ছেলে, যে মারা গেছে আজ 2 বছর হলো। তাছাড়া দর্জির বিবি যে তাকে অত্যন্ত স্নেহ করে সে কথাও সে কখনো কখনো অনুভব করেছে। সেদিন দোকানে যাবার আগে বাড়ির ভেতরে কুয়োটার ধারে রাজ্জাক জামা কাচ্ছে। এমন সময় দক্ষিণ ঘরের দরজায় দাঁড়িয়ে জরিনা তাকে ডেকে বলল, একটা কথা আছে, এখান হইয়া যাই ও ভাই। কাপড় কাচা শেষ করে সে দক্ষিণ ঘরে গেল। ঘরের কোণে বড় জানালার মুখে উবু হয়ে জরিনা কি যেন করছিল। সাড়া পেয়ে সরে এসে বিছানা থেকে একটা সাদা কাপড়ের টুকরো তুলে দিল তার হাতে। বলল, এটা দিয়ে একটা জামা বানিয়ে দিও। রাজ্জাক নীরবে কাপড়টি পরীক্ষা করে দেখল, তারপর বলল, মাপ, আপনার একটা জামা দেন। জরিনা হঠাৎ হেসে উঠল চাপা গলায় এবং হাসির ফাঁকেই বলল, মাপ ছাড়া জামা হয় না? এই বুঝি খৈলফাগিরি? কিন্তু তখনই সে গম্ভীর হয়ে উঠল। তারপর ধীর গলায় জরিনা বিবি বলল, গোস্বা করলা ভাই, কিন্তু আমার যে জামা নাই। রাজ্জাক একবার চোখ তুলে তাকালো তার পানে। ওর দৃষ্টিটা যেন কেমন, কিন্তু চোখ নামিয়ে কাপড়ের টুকরো ভাঁজ করে আস্তে বেরিয়ে এলো ঘর থেকে। তৈরি করা জামা যেদিন তাকে দিল সেদিন সে জরিনাকে আরো ভালো করে চেয়ে দেখল ওর মুখটা কেমন চপলতায় টলমল। দেখে তার অন্তরে কি যেন টলমল করে ওঠে। হঠাৎ জরিনা শঙ্কিত হয়ে উঠল। রুদ্র নিঃশ্বাসে প্রশ্ন করল, এটি বাপজান কি দেখছে ভাই? হ্যাঁ, দেখছে বই কি। এবং এ সম্বন্ধে আবেদ দর্জি তাকে প্রশ্ন করেছিল। সে ক্ষীণ গলায় উত্তর দিল, হ্যাঁ, কিন্তু তার বুকের ভেতরটা অনুশোচনায় কেমন করে উঠল। চৈত্র শেষ হয়ে গেল, বৈশাখ এলো। কালবৈশাখী ঝড় শুরু হলো এবং রাজ্জাকের মনে যে ঝড় শুরু হলো সে ঝড়ের উদাম্মতা কালবৈশাখীর চেয়ে কম নয়। কখনো সে তাকিয়ে দেখে গাছের পাতা ছিন্ন হয়ে উড়ে গেল, মিলিয়ে গেল কোথাও। দেখে তারও মনে প্রবল বাসনা জাগে কাকে ঠিক এমনইভাবে ছিন্ন করে নিয়ে আসে নিজের কাছে, তারপর ভেসে পড়ে দুজনে। চৈত্র মাসে একদিন নদীর ওপারে বালুর চরে ধুলো উঠতে দেখে হঠাৎ তার মনে পড়ছিল চর আলেকজান্দার কথা, আর ব্যাকুল হয়ে উঠছিল গভীর নীল পানির তৃষ্ণায়। কিন্তু আজ বালির বাঁধ যেন ভেঙে গেছে। সে নীল পানিরই বন্যায়, সে নীল পানি বয়ে যাচ্ছে তার অন্তরের ওপর দিয়ে। অথচ এখনো তৃষ্ণা মেটেনি। সে তৃষ্ণা মেটাতে হবে। অবশেষে ঠিক করলো কাউকে দিয়ে দর্জির বিবির কাছে কথা পাঠাতে হবে যে সে জরিনাকে বিয়ে করতে চায়। এই তো তার বাড়ি, এই তো তার ঘর, তবু এতে তার মন ভরছে না, জীবন পূর্ণাঙ্গ ঠেকছে না। কিন্তু কথাটি পাঠাবার আগে একটা চিন্তা তাকে ভাবিয়ে তুলল। বারে বারে সে ভাবল, তবু মীমাংসায় পৌঁছাতে পারল না। সে খুনি, তার কি বিয়ে করার অধিকার আছে? সেদিন দোকানে ঝাঁপ যখন দিল তখন বেশ রাত। সহকারী দর্জিরা অন্য পথে বাড়ি চলে গেল। আবেদ ও রাজ্জাক ফিরে চলল নদীর ধার দিয়ে। আগে আবেদ, পেছনের লণ্ঠন হাতে রাজ্জাক। মফস্বল শহরের মধ্যে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে এবং সে নিস্তব্ধতার মধ্যে রাজ্জাকের সারা অন্তর একটি বেদনার্ত প্রশ্নে দোলায়িত। আজ সে স্পষ্টভাবে জানাতে চাইছে খোদা তার গুনাহ কখনো মাফ করবে কিনা। নিজের অন্তরের এই প্রশ্ন উত্তর যখন মিলল না
তখন একবার ভাবল বৃদ্ধ দর্জির কাছে জিজ্ঞাসা করবে, কিন্তু দর্জির নীরবতা এমন কঠিন যে আওয়াজ করতে সাহস পেল না। নদীর পাড়টি খাড়া, বর্ষায় সেটি ভাঙে। এক স্থানের নিচে কটা নৌকা বাঁধা এবং তারই একটির মধ্যে থেকে একতারার আওয়াজ ভেসে আসছে। কিন্তু স্বপ্নের মতো কিছু, রহস্যের মতো সে আওয়াজ ঠেকল রাজ্জাকের কানে, এবং তারই মধ্যে হঠাৎ মনটা দূরে আবছা হয়ে গেল বলে একসময় সে কাশল। বাবজান, বাবজান, একটা কথা। দর্জি কোনো কথা কইল না, কেবল মুখটি একটু ফেরালো। কিন্তু রাজ্জাক বলেও বলতে পারল না কথাটা, এবং বলতে পারল না এই ভয়ে যে যদি উত্তর আসে তার গুনাহের কোনো মাফ হবে না। তাই আস্তে সে বলল, না কিছু না বাবজান, খালি মনটা থাকি থাকি কেমন করে। আবেদ দর্জি কিছু কইল না। তারা বাড়ির প্রাঙ্গণে পা দিতেই মনে হলো ঘরের মধ্যে একটা গোলমাল যেন চলছে। কে সরু গলায় কাঁদছে আর কে যেন মোটা গলায় কথা কইছে। দর্জি থমকে দাঁড়িয়ে রাজ্জাকের পানে তাকিয়ে কতক্ষণ শুধু স্তম্ভিত হয়ে রইল। তারপর দ্রুতভাবে ভেতরে প্রবেশ করল। পেছনে পেছনে রাজ্জাকও গেল। ভেতর গিয়ে দেখল বাইরে রোয়াকে একটা কুপি, অল্প দূরে থাম ধরে দাঁড়িয়েই থাকা জরিনার হাতে একটা লণ্ঠন, আর একদিকে পিঠ দিয়ে মাদুরে বসে একটা অপরিচিত লোক ভারী গলায় কথা কইছে, এবং পাশে বসে দর্জির বিবি কাঁদছে। একটু পরে বৃদ্ধ দর্জি এক বিস্ময়কর গলায় চেঁচিয়ে উঠল, কে? শুনে দর্জির বিবির গলা একটু চড়ল, আর সে অপরিচিত লোকটি নির্বাক হয়ে উঠে মাথা নত করে রইল। একটু দূরে দর্জির ভাইস্তা মকেম, সে উবু হয়ে বসেছিল। সে কেবল অনুচ্চ গলায় বলল, মোমেন ভাইগো চাচা। রাজ্জাক শুনল, তবে ওই লোকটা মোমেন, যে মোমেনের মিথ্যা অভিনয় সে করছে এখানে। এবং এবারে তার অভিনয়ের পালা শেষ হলো। তারপর রাত্রির কালো আকাশে বিদ্যুৎ ঝলকের মতো তার অন্তর্ময় ঝলকে উঠল তীক্ষ্ণ বেদনায়, এবং সে বেদনা হঠাৎ ঘটিত সব শূন্য তার বেদনা। গাইয়ের বাছুর মরলে গাইয়ের দুধের জন্য যে মরা বাছুরের খোলে খড় ভরে একটা প্রাণশূন্য মূর্তি তৈরি করা হয়, এবং এ বাড়িতে যেন সে খড় ভরা বাছুরের মতো ছিল সে। এবং এই জ্ঞান থেকে সে যেন সে প্রশ্নের সঠিক উত্তর পেল, যে প্রশ্ন আজ সারাটি সন্ধ্যা তাকে ভাবিয়েছে। না, খোদা তাকে ক্ষমা করেনি, এবং এ জীবনে কখনো করবেনও না। নীল পানি সে শুধু কল্পনাই করতে পারবে, বাস্তবে তার সন্ধান পাবে না। সকলের অলক্ষ্যে সে আস্তে ধীরে বেরিয়ে গেল। ঘুরতে ঘুরতে নদীর ধারে তার শূন্য তীরে সে শূন্য হয়ে বসে রইল। হঠাৎ মনের প্রান্তরে ধুলো উঠতে শুরু করছিল, নীল পানির বন্যা বইতে শুরু করছিল। কিন্তু এখন সেখানে শূন্যতা। তবু একটা মেঘলা দিনের কথা মনে পড়ল। তখন সন্ধ্যা। ঘাট ছেড়ে একটি বালাম নৌকা এসে গেল পূব অভিমুখে। কোথায় সে জানে না। সে কথা মনে পড়ল, আর শূন্য অন্তর কেঁদে উঠল। কেঁদে উঠল কার জন্য? কেঁদে উঠল তারই জন্য, যার কথা এক মুহূর্তের জন্য মনের কোণে সে স্থান দেয় না, যার কথা স্মরণ হলেই তার সারা দেহ মুষড়ে ওঠে ভীত হতাশায়। সেই ফজু মিয়াদের বাড়ির ফৈন্যার জন্য। আজ তার অন্তর কাঁদল, এবং আশ্চর্য, রাত্রির অন্ধকারে চোখ দিয়ে অশ্রু ছুটল। অপরাধী সে, কিন্তু অপরাধীর কি অন্তর থাকে না? খোদা তাকে কি মাফ করবেন না? তবু তার জন্য তার হৃদয় ব্যথায় কুমড়ে কুমড়ে উঠবে না কেন? ফৈন্যাকে কি সে ভালোবাসত না? বাসত, কিন্তু মানুষের শরীরে যে ক্রোধের আগুন রয়েছে, সে আগুন একবার দাউ দাউ করে জ্বলে উঠলে তখন সব কিছুই সম্ভব। প্রিয়তম কারো আস্ত হৃদয় যদি কেউ এনে দেয়, তবে সেই হৃদয়ও তখন মানুষ কেটে টুকরো টুকরো করে ফেলতে পারে। এবং কারো কারো দেহে সে ক্রোধের আগুন একটু বেশি মাত্রায় থাকে আর কি। শেষে একটি কথা ভেবে শান্তিতে তার কান্না শান্ত হলো। যে লোক খুন হয় সে ভেস্তে যায়, ফৈন্যা ভেস্তে যাবে। খোদা কখনো তাকে ক্ষমা না করুক, কিন্তু ফৈন্যার ভেস্ত লাভের কথা তাকে চিরদিন শান্তি দেবে। সকালবেলা মোমেনের সঙ্গে রাজ্জাকের দেখা হলো। উজ্জ্বল সূর্যালোক তার মধ্যে চেয়ে দেখল সবল ও দীর্ঘ দেহ তার, বড় চোখ, বড় চেহারা আর বাঁকা গোফ, গায়ে শৌখিন পোশাক। তীক্ষ্ণ দৃষ্টিতে সে রাজ্জাকে আপাদমস্তক চেয়ে দেখল। তারপর বলল, তুমি বুঝি মোমেন সেজেছ? তার প্রথম কথাই ভালো লাগলো না, তাই কোনো উত্তর দিল না। মোমেন আবার প্রশ্ন করল, নাম কি? রাজ্জাক। নাম বলেই কি একটা উত্তেজনায় তার ঠোঁট কেঁপে উঠল।
কয়েক মুহূর্ত চুপ থেকে অদ্ভুত কঠিন গলায় বলল, আমার নাম আব্দুর রাজ্জাক। আলেকচন্দর চরের সোনাভাঙ্গা গ্রামের ফজু মিয়ার বাড়ির ফৈন্যারে আমি খুন করছি গত চৈত মাসে। মোমেন কয়েক মুহূর্ত বিস্ফোরিত চোখে তাকিয়ে থেকে দ্রুত পায়ে চলে গেল। গিয়ে অল্পক্ষণের মধ্যেই হইচই বাঁধিয়ে তুলল চিৎকার করে। কিন্তু তার আগেই রাজ্জাক বাহিরে চলে এলো, এবং এলো চিরদিনের জন্য। বেরোবার আগে একবার সে দক্ষিণ দিকের ঘরের পানে তাকালো। দেখল দরজার কাছে পা মেলে জরিনা কাঁথা সেলাই করতে করতে হঠাৎ মোমেনের চেঁচামেচি শুনে বিস্ময়ে তাকিয়ে আছে তার পানে।